অনেক ভাগ্য করে তোমাকে আমি বাবা হিসেবে পেয়েছিলাম। কাজ ও সংসার এছাড়া আর কিছু তেমন গুরুত্ব পেত না তোমার কাছে। খুবই দায়িত্বপূর্ণ ও বিপজ্জনক চাকরি ছিল তোমার। তা সত্ত্বেও সারাদিন পরে বাড়ি এসে যখন তুমি আমাদের পড়াতে বসতে, তখন যেন সম্পূর্ণ সতেজ ও একদম অন্য মানুষ হয়ে যেতে। তুমি নিজেও অনেকবার বলেছ, এত কিছু করার পরেও যখন আমি পড়াতে বসি, তখন যেন মনে হয় আমি সঠিক জায়গায় এসে বসেছি। আমাদের তুমি প্রাণ দিয়ে ভালোবাসতে বাবা। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, এখানে বলি। আমরা তখন কয়েকদিনের জন্য তিন বাপ বেটাই ছিলাম। মা দিদির কাছে কলকাতায় গিয়েছিল কয়েকদিনের জন্যে। দাদা তো খুব দুষ্টু ছিল, আমাদের সবাইকে উত্ত্যক্ত করতে ওর জুড়ি ছিল না। সেদিন কোনো একটা ব্যাপারে তুমি রেগে গিয়েছিলে আমাদের ওপর, আর সামলাবার জন্য মাও ছিল না তখন। তাই সেদিন রাতে আমাদের আর খাওয়া হলো না। অভুক্ত পেটে দুঃখ দুঃখ করে শুয়ে পড়লাম একদম ভোরে। তখন কটা বাজবে, মোটামুটি এই 4টে, সাড়ে 4টে। বেশ কিছু জিনিসের আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি তুমি পরোটা ভাজছো। কালকে রাতের রাগের কোনো চিহ্নই নেই তোমার মুখে, বরং আমাদের দুই ভাইকে অনেক আদর করে ডাকলে ও গরম গরম পরোটা ও আলুর চচ্চড়ি খেতে দিলে। আমরা তো একেবারে অবাক। এক রাতের মধ্যে আবহাওয়ার এমন পরিবর্তন হলো কিভাবে? অনেক সাহস করে তোমায় এর কারণ জিজ্ঞেস করলাম। তুমি হাসি মুখে বললে, আজ শিশু দিবস, আর আমার শিশুগুলোই কিনা সমস্ত রাত না খেয়ে শুয়ে আছে, তাই রাগ করে আর থাকতে পারলাম না। বাবা তো হওনি, বাবা হলে বুঝবে বাবা হওয়ার কত জ্বালা। এই ছিলে তুমি। কোনো কারণে হঠাৎ রেগে গেলেও কখনো রাগ পুষে রাখতে না। খুব সহজেই ক্ষমা করে দিয়ে আবার সদা হাস্যময় আমার বাবা হয়ে উঠতে। তোমার চরিত্রের এই বিশেষ দিকটা আমিও মেনে চলার চেষ্টা করি। আমার গান শুনতে তুমি খুব ভালোবাসতে। আমার মায়ের গানের গলা খুব একটা ভালো না থাকলেও সুরজ্ঞান খুব ভালো ছিল। আর তোমার ছিল গলা, আবৃত্তি খুব ভালো করতে। সুরের দিক থেকে তুমি ছিলে মায়ের ঠিক উল্টো। প্রথমে দিদিকে গান শেখানোর চেষ্টা করা হয়। সে ছিল গানের দিক থেকে ঠিক তোমার প্রতিচ্ছবি। গলা খুব সুন্দর, অনুভূতিপ্রবণ মন, কিন্তু সুর একদমই নেই। তাই কয়েকদিনের মধ্যেই তাকে সেই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়া হয়। একমাত্র আমার মধ্যেই তোমরা সুর ও কণ্ঠের সঠিক সংমিশ্রণ দেখতে পেয়েছিলে। শুরু হলো আমার গান শেখা। আমার গানের তোমার মতো গুণমুগ্ধ শ্রোতা আমি আর কখনো পাইনি। অবাক হয়ে শুনতে তুমি আমার গান। সঠিক বিচার না হলেও সেদিক থেকে আমি ছিলাম তোমার কাছে বিস্ময় বালক। যখন তখন আমার কাছে গান শুনতে চাইতে তুমি। হয়তো পড়াশোনা করছি তোমার কাছে, তুমি হঠাৎ বলে উঠলে, বাবা ওই গানটা একটু শোনা না। ব্যাস, আর কি, বই খাতা সরিয়ে রেখে শুরু হয়ে গেল গান। মা একটু হলেও রাগ করত হঠাৎ এই বিষয় পরিবর্তনে। কিন্তু এমনও ছিলে তুমি, আমাকে বলতে, গান করতে কখনো অস্বস্তি বোধ করবে না। কেউ আগ্রহ করে গান শুনতে চাইলে কখনোই তাকে ফেরাবে না। সবসময় মনে রাখবে, একাকী গায়কের নয়কো গান, শ্রোতা ছাড়া গায়কের কোনো অস্তিত্বই নেই। তোমার এই কথাগুলো আজও আমার কানে সবসময় বাজে বাবা। জানি না এরকম সব সন্তানের ক্ষেত্রেই হয় কিনা, তবে আমি তোমার কাছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে শিক্ষা পেতাম। একবারের কথা বলি, তোমার কাছে বসে পড়ছি, এমন সময় পাশের বাড়ির এক কাকু তোমার কাছে এলো কোনো একটা বিষয়ে অ্যাপ্লিকেশন লেখাতে। তুমি লিখেও দিলে। সেই কাকু সরকারি চাকরি করত এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। উনি চলে যাওয়ার পর তুমি আমায় বললে, এমন করে পড়াশোনা করো বাবা যেন অ্যাপ্লিকেশন লেখাতে কোনোদিন কারোর কাছে যেতে না হয়। সেদিনে সেই কথাটা আমার খুব মনে লেগেছিল এবং কিছুটা সাবধানও হয়েছিলাম এরপর থেকে। এই ঘটনাটার একটা পরবর্তী অংশ আছে। এরপর প্রায় 4 বছর কেটে গেছে। আমি সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। সবাই তখন পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে এসে পড়েছে। আমার এক জ্যাঠতুতো বৌদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাবে, আমাকেও সঙ্গে যেতে বলল। আমার তখন স্কুল ছুটি চলছে, রাজি হয়ে গেলাম। যাওয়ার সময় দেখলাম বৌদি কোনো একটা বিষয়ে টেনশন করছে। কারণ জিজ্ঞেস করাতে বৌদি বলল, অ্যাপ্লিকেশন জমা দিতে বলতে পারে, কি করব বুঝতে পারছি না। আমি বললাম, তুমি চিন্তা করো না বৌদি, ও হয়ে যাবে। বৌদি কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট ছিল। ও বলল, তুমি পারবে লিখতে?
আমি বললাম, একদম সঠিকভাবে পারবো কিনা জানি না, কিন্তু তোমার কাজ আটকাবে না। যাই হোক, আমরা গেলাম। অ্যাপ্লিকেশনও একটা লিখে জমা দিতে হলো। বৌদি আমার ওপর খুব খুশি হলো। ওর চোখে আমার জন্য কিছুটা সম্মানও দেখতে পেয়েছিলাম সেদিন। সেটা বড় কথা নয়। 4 বছর আগে তোমার বলা সেই কথাটাই আমাকে সেদিনে সেই যোগ্যতা অর্জনে যোগ্য করে তুলেছিল। এভাবেই শিক্ষা দিতে তুমি। তোমার শেখানো প্রতিটা কথা, প্রতিটা উপদেশ আমার জীবন চলার পথের এক একটা পাথেয়, আমার জীবন সংগ্রামের তুনিরের এক একটা তীর। আমরা একসময় পাড়ার বেশ কিছু বাচ্চা জড়ো হয়ে আমাদের বাড়ির সামনের জায়গাটায় কোর্ট কেটে নেট খাটিয়ে দারুণভাবে ব্যাডমিন্টন খেলতাম। তুমিও আমাদের সাথে সমান উৎসাহ নিয়ে খেলায় অংশ নিতে। মনে আছে আমার, তোমার সেই সাদা জামা প্যান্ট পরা চেহারাটা যেন আমার চোখে এখনো ভাসছে। তখনকার দিনে কিন্তু ব্যাডমিন্টন আজকালকার মতো প্লাস্টিকের ফেদার দিয়ে খেলা হতো না। সত্যিকারের ফেদারের বেশ দাম ছিল। আমরা সবাই চাঁদা তুলে ফেদার কিনে আনতাম। আমাদের টুর্নামেন্টও হতো, মনে আছে। এই সময় দুটো অভিজ্ঞতার কথা আমার বেশ আজও মনে হয়। প্রথমটার কথা বলি। আমাদের পাশের বাড়ির লোকেরা খুব একটা ভালো ছিল না। এমনিতে ঠিকই আছে, কিন্তু মনের দিক থেকে উদারতার অভাব ছিল যথেষ্ট। ওদের বাড়ির একটা ছেলে ছিল, বয়সে আমাদের থেকে কিছুটা ছোটই ছিল সে। আমাদের ইচ্ছে ছিল না ওকে দলে নেওয়ার। কিন্তু তোমরা বললে পাশের বাড়িতে হৈ হৈ করে খেলা হবে আর ওই ছেলেটা মনমরা হয়ে থাকবে, এটা হতেই পারে না, ওকে নিতেই হবে। নেওয়া হলো। সবাই চাঁদা দিল সানন্দে, কিন্তু ও বলল চাঁদা দেবে না, পরিবর্তে ফেদার কিনে আনবে। আমরা ভাবলাম তাই হোক, মন্দ কি। কিন্তু খেলার সময় দেখলাম এর মধ্যে অন্য খেলা আছে। ওর বাবার অফিসে ব্যাডমিন্টন খেলা হয়, সেখানকার একটা দুটো ম্যাচের পর বাতিল হওয়া ফেদারগুলো ও নিয়ে আসে। আমাদের নতুন ফেদারে যদি 4টে খেলা হয়, তো ওর আনা ফেদারে মেরে কেটে খেলা হতে পারে 2টো। স্বাভাবিকভাবেই আমরা সবাই রেগে গেলাম। তুমি বললে কোনো ব্যাপার না, প্রতিবেশীর ছেলে, মেনে নাও। যাই হোক, মানা হলো। আমরা লক্ষ্য রাখতাম যাতে সবাই যেন প্রতিদিন সমান সংখ্যক ম্যাচ খেলতে পারে, সেরকমই হিসেব রাখা হতো। ও হিসেব রাখতো কটা ম্যাচ খেলেছে নয়, কটা বসেছে তার। শুধু এই নয়, টুর্নামেন্ট চলাকালীন হিসেব অন্যরকম হতো। স্বাভাবিকভাবেই যে বা যারা ভালো খেলবে তারাই এগিয়ে যাবে এবং ম্যাচও বেশি খেলবে, তাতেও তার প্রবল আপত্তি। আমরা সবাই ওর স্বার্থপরতা দেখে অবাক হয়ে যেতাম। আমার এত বছর বয়স হলো, এত কিছু দেখলাম, কিন্তু ওর মতো এমন নির্লজ্জ ও নির্ভীক স্বার্থপর টিম মেম্বার আমি আর কখনো পাইনি। এবার আসি দ্বিতীয় গল্পটায়। খুবই ছোট্ট ঘটনা, কিন্তু মনে রেখাপাত করেছিল প্রচুর। একদিন বিকেলে আমাদের খেলা চলছে জোর কদমে। এমন সময় আমাদের সেই প্রদীপ কাকু এলো আমাদের বাড়িতে। আমরা কাকুকে জিজ্ঞেস করলাম খেলবে কিনা। মুখে ভদ্রতা করলাম, কিন্তু মনে উদ্দেশ্য ছিল দেখিয়ে দেব আমরা কেমন খেলি, এই রকম। প্রথমে আমার সাথে খেলা হলো। অবাক হয়ে দেখলাম ওনার স্কিল। শুধুমাত্র নাও বলে হালকা হাতে খেলছে, আর ফেদার কোনো মতে নেট পার হয়ে সামনে এসে পড়ছে আলতোভাবে। অনবদ্য প্লেসিং, চাপ মারার কোনো দরকারই পড়ছে না। আমার তো জিভ বেরিয়ে যাবার জোগাড়। লজ্জাজনক হার হলো। এরপর একে একে সবাই পরাস্ত হলো। আমাদের মধ্যে নন্দুই কেবলমাত্র নাওয়ের জায়গায় ন্যান বলার সাহস দেখাতে পেরেছিল, তাও মুখে, খেলাতে নয়। সবাইকে গুঁড়িয়ে দিয়ে আপাত দৃষ্টিতে দুর্বল প্রদীপ কাকু মাঠ সারল, আর আমাকে দিয়ে গেল এক শিক্ষা। প্রতিপক্ষকে কোনো দিন দুর্বল ভেবো না। যা সহজে চোখে ধরা পড়ে তা হয় না সব সময়, বরং তার উল্টোটাই হয়ে থাকে বেশিরভাগ সময়।